হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো, সালাম আসসালামু স্যার। আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম স্যার। স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, জি ওয়ালাইকুম আসসালাম। আমরা মনে হয় আমাদের ক্লাসটা শুরু করি। তো জি স্যার, শুরু। আহ, আমরা একেবারে আমাদের যে কোর্স তার একদম শেষ প্রান্তে চলে আসছি। তা আমাদের আজকে চ্যাপ্টার 16, আগামীকাল হচ্ছে চ্যাপ্টার 17। এর মাধ্যমে কিন্তু আমাদের যে বইটা আমরা ফলো করছি ওই বইয়ের 17টা চ্যাপ্টার আমরা কভার করে ফেলবো। এবং আপনাদের পরীক্ষায় যে প্রশ্নটা হবে এই প্রশ্ন কিন্তু এই 17টা চ্যাপ্টারের ভিতর থেকে আসবে। আর এর বাইরেও যেহেতু এটা একটা স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এর বাইরেও আপনার নেগোসিয়েশন বলেন বা কন্ট্রাক্ট বলেন, লিডারশিপ বলেন বা সিক্স সিগমা বলেন, অনেকগুলো বিষয়, এলসি বলেন, অনেকগুলো বিষয় কিন্তু সাধারণত ক্লাসের অ্যারেঞ্জ করা হয়ে থাকে। কিন্তু মূলত এই 17টা চ্যাপ্টার থেকে আপনাদের পরীক্ষায় এক্সামগুলো আসবে আর কি। তো যেমন আজকে আমরা যে চ্যাপ্টার 16টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি নিয়ে কথা বলবো, প্রাইসিং অ্যান্ড রেভিনিউ ম্যানেজমেন্ট ইন এ সাপ্লাই চেন। তার মানে আপনি যে সার্ভিসটা দিবেন বা আপনি যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট করবেন সেখানে কত টাকা আপনার প্রোডাক্টের প্রাইস হবে বা কত টাকা আপনার প্রাইসিংটা কিভাবে সিলেক্ট করলে আপনার কত টাকা রেভিনিউ হবে, ওইটার সাথে যে রিলেশনশিপ সেটাই আমরা দেখবো আজকে। তা আমরা যদি একটু খেয়াল করে দেখি, একটু আপনার শুরুতেই প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা বইতেই সাধারণত কিছু লার্নিং অবজেক্টিভ থাকে। তো লার্নিং অবজেক্টিভের পরে আমরা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি, ম্যানেজমেন্ট ইন দ্য, আমরা যদি দেখি সেটা কি বলা হচ্ছে। Just give me a second, please. Just give me a second. হ্যাঁ, দ্য রোল অফ প্রাইসিং অ্যান্ড রেভিনিউ ম্যানেজমেন্ট ইন দ্য সাপ্লাই চেন। তা আপনি যদি একটু খেয়াল করে দেখবেন আপনারা, যে বলা হচ্ছে রেভিনিউ ম্যানেজমেন্টটা কি বলা হচ্ছে, ইজ দ্য ইউজ অফ প্রাইসিং টু ইনক্রিজ প্রফিট জেনারেটেড ফ্রম এ লিমিটেড সাপ্লাই অফ সাপ্লাই চেন আছে। তার মানে হচ্ছে আপনি কিভাবে একটা প্রোডাক্টের প্রাইসিং করলে আপনার প্রফিটেবিলিটি বাড়বে। যেমন আপনি যদি চিন্তা করেন যে আমি অনেক বেশি প্রোডাক্টের প্রাইসটা অনেক বেশি চার্জ করব, তাহলে আপনার প্রফিট কতটুকু বাড়বে। অথবা আপনার প্রোডাক্টের প্রাইসটা যদি আপনার মিনিমাম হয় সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইসিংটা আপনি কিভাবে করবেন। তো এখন এটার উপর কিন্তু, এই প্রাইসিং এর উপর ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টের প্রাইসের সাথে রিলেট করে যে আপনার প্রোডাক্টের প্রাইস সাথে রিলেট করে প্রফিট কতটুকু হবে বা হবে না। তা আমরা যদি একটু খেয়াল করে দিই, এখানে বলা হচ্ছে সাপ্লাই অ্যাসেটস এক্সিস্ট ইন টু ফর্ম। তো আমরা যদি খেয়াল করে দিই, একটা হচ্ছে ক্যাপাসিটি আর একটা হচ্ছে ইনভেন্টরি। তো আমরা কিন্তু সবসময় বলেছিলাম যে ক্যাপাসিটি আর হচ্ছে ইনভেন্টরি এটার উপর ডিপেন্ড করবে যে আপনার অ্যাসেটসটা কি পরিমাণ আছে। যেমন ক্যাপাসিটি বলতে আমরা কি বুঝি, যেমন হচ্ছে আপনার প্রোডাকশন ক্যাপাসিটি কতটুকু। তো মনে করেন একটা হোটেল, ছোটখাটো একটা হোটেল, তার তার যে প্রোডাকশন ক্যাপাসিটি আর একটা বড় হোটেল প্রোডাকশন ক্যাপাসিটি কি সেম হবে? ছোট্ট একটা ফ্যাক্টরি আর বড় একটা ফ্যাক্টরির প্রোডাকশন ক্যাপাসিটি কি সেম হবে? হবে না কিন্তু। তো এখন এই ক্যাপাসিটিটা কেমন, আপনার প্রোডাকশন ক্যাপাসিটি কেমন। আরেকটা ক্যাপাসিটি হচ্ছে আপনার ওয়্যার হাউস ক্যাপাসিটি, যে আপনার যে ওয়্যার হাউস সেখানে কি পরিমাণ প্রোডাক্ট আপনি রাখতে পারবেন। এরপর যদি আপনি যদি খেয়াল করে দেখেন ইনভেন্টরি। তো এখন ইনভেন্টরি বলতে বোঝানো হচ্ছে যে আমরা একটু আগে কি বললাম, একটা হচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটি আর একটা হচ্ছে ওয়্যার হাউস ক্যাপাসিটি, বা আপনার একটা ওয়্যার হাউসে কি পরিমাণ ইনভেন্টরি আপনি রাখতে পারবেন। তো এখন এই দুটো বিষয় এখানে কি করা হচ্ছে, এখানে বলা হচ্ছে। তো এখন এরপর যদি আপনার খেয়াল করে দেখেন, রেভিনিউ ম্যানেজমেন্ট মে অলসো বি ডিফাইন্ড এজ দ্য ইউজ অফ ডিফারেন্সিয়াল প্রাইসিং বেসড অন কাস্টমার সেগমেন্ট, টাইম অফ ইউজ অ্যান্ড প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি। তার মানে হচ্ছে এই যে আমরা রেভিনিউ ম্যানেজমেন্টটা করি সাধারণত এটা ডিফারেন্ট সেগমেন্টের জন্য প্রাইসটা কি হয়, ডিফারেন্ট হয়। যেমন আপনি যদি খেয়াল করে দেখেন, আপনারা যখন বাসে রাইড করেন বাংলাদেশে, তো বাসে বাংলাদেশে চলাচল, বাংলাদেশ বাদ দেন, আমি এই যে উন্নত দেশে আসছি ইউকেতে, এখানে পর্যন্ত দেখছি আমি বাসে স্টুডেন্টদের জন্য প্রাইস অনেক কম। কি ভাই, স্টুডেন্টদের জন্য বাস ভাড়া কম না বিদেশে, যারা গিয়েছেন বা আছেন? হ্যাঁ, কম স্যার, ইভেন ইট ইজ প্রথমে ফ্রি ইট ইজ আছে। নট অনলি আপনার বাংলাদেশ, পৃথিবীর সকল দেশে কিন্তু ফ্যাসিলিটি আছে। তো এখন এই যে ডিফারেন্ট সেগমেন্ট ডিফারেন্ট প্রাইসিং, আপনি যদি খেয়াল করে দেখেন কোথাও কোথাও আপনি দেখবেন, যেমন ফর এক্সাম্পল আপনি একটা ট্রেনে করে ঢাকার থেকে চিটাগাং যাবেন, আপনি এসিতে গেলে একরকম প্রাইস, নন এসি গেলে আরেক রকম প্রাইস। আপনার ফার্স্ট ক্লাস গেলে একরকম প্রাইস, আপনি যদি সেকেন্ড ক্লাস দ্বিতীয় শ্রেণীর মানে যাত্রী হয়ে যান তাহলে প্রাইসটা কিন্তু আরেক রকম কিন্তু। তো এখন এই যে আপনার ডিফারেন্ট, তারপর টাইম অফ ইউজ, আপনি দেখবেন যখন আমের সিজনটা শুরু হয় তখন ওই আম, নতুন নতুন আম খেতেও খুব একটা মিষ্টি না, একটু 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 আপনার টক টক, তারপরেও কিন্তু এটার প্রাইসটা একটু বেশি থাকে না ভাই। আর যখন ভরা মৌসুম তখন কি জি প্রাইসটা কমে যায় না? জি তো এখন কখন জি কোন স্যার। প্রোডাক্টটা কিনবেন এটার উপর কিন্তু প্রাইসটা ডিফারেন্ট, মানে ডিফারেন্ট। যেমন আপনি যদি খেয়াল করে দেখেন রোজার মাসে আপনার কি হয়, পেঁয়াজের ঝাঁজ, কাঁচা মরিচের ঝাল, কি আমরা এই কথাগুলোর সাথে পরিচিত না? দেখবেন রোজা আসছে, রোজার আগের দিন দেখবেন আপনি কি হয়েছে, কাঁচা মরিচের দাম হয়ে গেছে আপনার 700-800 টাকা কেজি। আপনি দেখবেন পেঁয়াজের দাম হয়ে গেছে অনেক বেশি,
আপনার ছোলা মুড়ি বুট পেঁয়াজের দাম অনেক বেশি বেড়ে গেছে, কি বেড়ে যায় না এরকম ভাই? তো এখন এটা আবার ডিপেন্ড করবে কিসের উপর, আপনি কখন কোন প্রোডাক্টটা আপনি কিনতে চাচ্ছেন। প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি একটু আগে কি বললাম, যখন বাজারে একটা প্রোডাক্টের সাপ্লাই বেশি হয় প্রাইসটা অটোমেটিক কমে যায়। আবার যখন প্রোডাক্টের সাপ্লাই কমে যায় তখন কি হয়, প্রাইসটা বেড়ে যায়। তো এখন এই যে ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন, ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্ট, ডিফারেন্ট ডিফারেন্ট টাইম, প্রোডাক্টের প্রাইসিংটা কি হয়, ডিফারেন্ট হয়। সবাইকে আমরা ক্লিয়ার, আপনাকে বুঝতে পেরেছি? সবাইকে আমরা ক্লিয়ার ভাই? ক্লিয়ার। জি স্যার। জি স্যার। জি স্যার। এখন আমরা যদি একটু দেখি, এখানে সাধারণত বেশ কিছু ভিডিও আছে, তো এই ভিডিওগুলোর ভিতরে আমরা, জাস্ট গিভ মি সেকেন্ড, আমরা একটা ভিডিও একটু দেখব। জাস্ট গিভ মি সেকেন্ড প্লিজ। জাস্ট গিভ মি সেকেন্ড প্লিজ, আমি ভিডিওটা কোথায় রাখলাম? উম, 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 উম। আজকে অফ হয়ে গেল নাকি, কোনো কথা শোনা যাচ্ছে না? আমি আমি ক্লাসে আছি, আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। তো আপনি মনে হয় ক্লাসে কি মাত্র জয়েন করলেন? হ্যালো, আমাকে শুনতে আমি পাচ্ছেন? জয়েন করছি, হঠাৎ করে লাইনটা চলে গেল মনে হলো আমার, তাই। না না, আমি আপনাদের সাথে কথা বলছিলাম, বলার পরে বললাম যে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে যাচ্ছি প্রাইসিং রিলেটেড। তো আমি একটু সময় চেয়ে নিয়েছি, কারণ প্রাইসিংটা ওই ভিডিওটা একটু খোঁজার জন্য আর কি। তো আমি এই কারণে আর কি, যে কারণে জিজ্ঞেস করলাম যে আপনি কি ক্লাসে ছিলেন কিনা। জাস্ট গিভ মি সেকেন্ড প্লিজ। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার অনেক অনাকাঙ্ক্ষিত এই মানে একটু ডিলের জন্য। নো ইস্যু স্যার। আচ্ছা। iPhone 13 বাজারে আনুষ্ঠানিক ঘোষণা।
আচ্ছা, আমি এক্সকিউজ মি, আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি ভিডিওটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, কিন্তু আগামী ক্লাসে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওটা একটু দেখাবো। কারণ এখানে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আপনাদের যে প্রাইসিং যে চ্যাপ্টারটা নিয়ে আমি ক্লাস দিচ্ছি, এই যে আইফোন আপনাদের প্রত্যেকের কাছে বহুল পরিচিত একটা ফোন, আসলে এটার যে প্রাইসিংটা কিভাবে তারা করে, তো এটা নিয়ে দুটো রিলেটেড ভিডিও ছিল, দুটো ভিডিও আমি দেখাতে চাচ্ছিলাম। তো এখন একটা আমি পেয়েছি, কিন্তু প্রথমটা না দেখালে সেকেন্ডটা আসলে দেখার কোনো মানি হয় না। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি অবশ্যই কালকে প্রথমেই ক্লাসটা শুরু করবো এই ভিডিওটা দিয়ে। কি ঠিক আছে? তো আপনারা ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরুন, আগামীকালের ক্লাসে আমরা শুরুতে এই দুটো ভিডিও দিয়ে শুরু করব। তবে আন্তরিকভাবে দুঃখিত। তা এখন এরপরে দেখুন, আমরা এই যে আমরা বললাম প্রাইসিং এর বিষয়টা, তা আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই যে এইখানে দেখুন আপনাদের বলা হচ্ছে যে রেভিনিউ ম্যানেজমেন্টে যখন আমরা করি, তো বেশ কিছু বিষয় আমাদের সামনে চলে আসে যে ডিফারেন্সিয়াল প্রাইসিং নিয়ে। যেমন দেখেন নাম্বার ওয়ানে বলা হচ্ছে দ্য ভ্যালু অফ প্রোডাক্ট ভ্যারিজ ইন ডিফারেন্ট মার্কেট সেগমেন্ট। ফর এক্সাম্পল এয়ারলাইন সিট প্রাইসেস। তো এখন বলা হচ্ছে আপনি যখন একটা বিমানে চলাচল করবেন, তো বিমানে যখন আপনি বিজনেস ক্লাসে আপনি যখন যাবেন তখন প্রাইসিংটা কি হবে একরকম, আর ইকোনমি ক্লাসে যদি আপনি ভিজিট করেন তখন প্রাইসিংটা কি হবে, একটু ডিফারেন্ট হবে। ফর এক্সাম্পল আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমি সামহাও, যেমন আপনাদের যদি একটু খেয়াল করে যদি দেখেন আপনারা, যেমন আপনাদের সামনে এখন কি আছে, যেমন আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা। তো হ্যাঁ, এখন দেখতে যদি পাচ্ছি। এই যে ফ্লাইট সার্চ দেখেন, এখানে ফ্লাইটের কথা বলা হচ্ছে যে আপনি যদি ফর এক্সাম্পল ম্যানচেস্টার থেকে আপনি কোথায় যাবেন, আপনি হেলসিঙ্কি কোথায়, এটা হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী, আর ম্যানচেস্টার হচ্ছে ইউকের একটা বিমানবন্দর। তো এখানে যদি আপনি যদি যান, আপনি ডাইরেক্ট ফ্লাইটে যদি ভিজিট করেন, দেখেন শর্টেস্ট ডিউরেশন, নন স্টপ, তার মানে কি ডিরেক্ট ফ্লাইট 2 ঘন্টা 50 মিনিট যেতে, আসতে 3 ঘন্টা 5 মিনিট। আপনি বলা হচ্ছে আসা যাওয়ার খরচ কত, 351 পাউন্ড। এবং এখানে যখন আপনি ক্লিক করবেন, আপনি খেয়াল করে দেখেন এখানে দুটো ভ্যালু, একটা হচ্ছে 351 পাউন্ড, একটা হচ্ছে 413 পাউন্ড। তো 351 পাউন্ডে যে সুবিধাগুলো আছে, তার ভিতরে একটা সুবিধা দেখেন, ক্যান্সেলেশনস নট অ্যাভেলেবেল ক্রস, তার মানে এটা পসিবল না, আপনি চাইলেও টিকিটটা ক্যান্সেল করতে পারবেন না। কিন্তু ইকোনমি ফ্লেক্সিতে দেখেন আপনি কি বলা হচ্ছে, ক্যান্সেলেশন অ্যাভেলেবেল ফর ফ্রি, আপনি উইদাউট এনি কস্ট আপনি চাইলে যে কোনো মুহূর্তে ফ্লাইটটা ক্যান্সেল করতে পারবেন। তার মানে যখনই আপনি ফ্লেক্সিবিলিটি চাচ্ছেন, অতিরিক্ত ফ্যাসিলিটি চাচ্ছেন, এটা প্রাইসটা কি বেড়ে যাচ্ছে। আবার যদি খেয়াল করে দেখেন এই যে ফ্লাইটটা, এটা কি ডিরেক্ট ফ্লাইট, আপনার খরচ কত, 351 পাউন্ড। তো আপনি যদি খেয়াল করে দেখেন অল্টারনেটিভ যে ফ্লাইটগুলো আছে, আপনি যদি দেখেন যেমন এটা হচ্ছে কি আপনার লুফ থানাস। তো এরা এরা যখন আপনাকে ফ্লাইটটা অফার করতেছে, দেখেন এখানে কস্টটা কত ভাই, এখানে যেখানে কস্ট ছিল কত, 351 পাউন্ড অথবা 413 পাউন্ড, তিনশো এখানে ক্ষেত্রে কত, 275। 275। তার কারণটা কি, আপনারা দেখেন এটা কি ডিরেক্ট ফ্লাইট, দেখেন মাঝখানে দেখেন একটা একটা ওয়ান স্টপ আছে না, এবং দেখেন এখানে কি বলছে 5 ঘন্টা 45 মিনিট যেতে, আসতে কত 6 ঘন্টা 25 মিনিট। তার মানে যেহেতু আপনি ট্রানজিট দেখেন এটা আরো কম, 266 পাউন্ড। তো যখনই ট্রানজিট আসবে তখন কি হবে, প্রাইসটা কমে যাবে। তার মানে এই যে ডিফারেন্সিয়াল প্রাইসিং এর কথা বলা হচ্ছে, যখনই আপনারা কি করবেন, আপনার যখন সার্ভিসের উপর ডিপেন্ড করবে যে আপনার প্রাইসটা কি কমবে না বাড়বে। যেমন একই রকম দেখেন, আপনি যদি হোটেলের কথা যদি চিন্তা করেন, আপনি কি হোটেলের এই পেজটা কি দেখতে পাচ্ছেন, হোটেলস? জি স্যার। জি স্যার, দেখা আচ্ছা। যাচ্ছে। আচ্ছা। তো এখন দেখেন এখানে বলা হচ্ছে কম রেট ডাবল, আপনি প্যাকেজ রেট যেমন কুইন বেড যদি নেন, এটা দেখেন কি বলা হচ্ছে নন রিফান্ডেবল, কিন্তু কার্বন নিউট্রাল। আপনি দেখেন আপনি পার নাইট 85.31 পার নাইট, কত ভ্যালু, 342 পাউন্ড, এটা কি নন রিফান্ডেবল। আর আপনি যদি ব্রেকফাস্ট সহ নেন, তারপরে ভ্যালু বেড়ে গেছে, এটা কত, 378 পাউন্ড। আবার যদি খেয়াল রাখেন ডু গুড রেটটা কি, ডু গুড রেট হচ্ছে আপনি যে হোটেলটা নিচ্ছেন এখান থেকে একটা পার্সেন্টেজ আপনার মহৎ কাজে বা সোশ্যাল কাজে তারা ব্যয় করবে, এটার প্রাইসটা কত, 354 পাউন্ড। আবার আপনি যদি ব্রেকফাস্ট নেন কত, 392 পাউন্ড। আবার দেখেন এখানে কতগুলো অপশন আছে, দেখেন এই যে ওয়ান টুইন বেড, আবার দেখেন এখানে কতগুলো ডু গুড রেট, ইকোনমি টুইন রেট, তার মানে বিভিন্ন রুম, এবং প্রাইসটা কি আপনার ডিফারেন্ট। তাহলে এখন দেখেন এখানে আমরা যেটা বলতে চাচ্ছি, যে আপনি যখন একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস দিবেন, আপনি কি পরিমাণ ভ্যালু নিবেন, তার উপর কিন্তু চিন্তা ডিপেন্ড করবে ওই প্রোডাক্টের প্রাইসটা কেমন হবে। ফর এক্সাম্পল আপনি যদি ব্রেকফাস্ট ইনক্লুডেড নেন, তাহলে অবশ্যই কি হবে, প্রাইসটা বেড়ে যাবে। বা আপনি যদি চিন্তা করেন আমি 3 বেলা খাবার ইনক্লুডেড নিব, তাহলে অবশ্যই কি হবে, প্রাইসটা বেড়ে যাবে। আপনি যদি চিন্তা করেন আমি একটা সুইট রুম নিব, তাহলে কি হবে, প্রাইসটা একরকম হবে। সিঙ্গেল বেড নিলে প্রাইস একরকম হবে, ডাবল বেড নিলে প্রাইসটা কি হবে, আরেক রকম হবে। তো সবাইকে আমরা বুঝতে পারছি যে ডিফারেন্ট প্রোডাক্টের ক্ষেত্রে প্রাইসটা কেন ভ্যারি করে। এম আই ক্লিয়ার? জি স্যার। জি স্যার।
এরপর দেখেন এখানে বলা হচ্ছে দ্য প্রোডাক্ট ইজ হাইলি পেরিশেবল অর প্রোডাক্ট ওয়েস্টেজ অকার্ড, ফর এক্সাম্পল ফ্যাশন এবং সিজন অ্যাপারেল। এখন দেখেন সিজনাল অ্যাপারেলটা কি, যেমন দেখেন এখানে জ্যাকেটটা কি মানুষ কি 12 মাস পরে নাকি ভাই শীতকালে পরে শুধু? তার শীতকালে শুধু। তারপর এই যে দেখেন ফ্যাশনটা কি, এই যে পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালি মানুষ বা আমরা যারা বাঙালি তারা যে ড্রেস আপ গুলো করি এগুলো কি সারা বছর পরে ভাই? জি না স্যার, শুধু তাহলে পয়লা এখন বৈশাখে। এটা কি একটা পার্টিকুলার টাইমের জন্য। তো জি। এখন ওই সময়ের পরে এই প্রোডাক্টটা কি আমার কোনো কাজে লাগে? জি না, আর কাজে তাহলে লাগে না। আপনি দেখবেন 14ই এপ্রিল পহেলা বৈশাখ থাকে, দেখবেন 14 এপ্রিলের আগে দেখবেন ওই 10, 11, 12, 13 প্রচুর দাম এই পহেলা বৈশাখ রিলেটেড জিনিসপত্রের। দেখবেন 14 তারিখ থেকে এটার আর কোনো ভ্যালুই নেই। তাহলে এখন এই প্রোডাক্টগুলো আবার দেখবেন শীতের জামা কাপড়, শীতের সময় কি থাকে, ডিমান্ড বেশি প্রাইস বেশি। শীত যখন শেষ হয়ে যায় দেখবেন একেবারে প্রাইস কম, অথবা কি আপনি তেমন কোনো ডিমান্ডে থাকে না। তাহলে এখন এই প্রোডাক্টগুলোকে আমরা এই কারণে কি বলছি, হাইলি পেরিশেবল আইটেম। যেমন আপনাকে আরেকটু ভেঙে চুরে বলি, আপনি দেখবেন যখনই আপনি সকালবেলা যদি বাজার করতে যান, কাঁচা বাজারে শাকসবজি কিনতে, দেখবেন সকালবেলা যে শাকের বা সবজির যে দাম, বিকালবেলা অফিস করে আসার সময় বা সন্ধ্যাবেলা দেখবেন ওইটা আপনি অনেক অনেক ক্ষেত্রেই অর্ধেক দামে পাবেন, কি পাবেন না ভাই? জি, কমেছে। তা কারণটা কি? কারণ ওইটা যদি সে তখন বিক্রি করতে না পারে, তখন তখন কি হবে তার? তখন ওই প্রোডাক্টগুলো কি ফেলে দিতে হবে না ভাই? জি, ওয়েস্টেজ হয়ে যাবে না? ওয়েস্টেজ হয়ে যাবে। এখন তার মানে কি, এই যে রেভিনিউ ম্যানেজমেন্টটা হচ্ছে তার মানে আপনার প্রাইসিংটা যখন ডিমান্ড আছে তখন বাড়ায় রাখতে হবে, আবার যখন ডিমান্ড জি। কমে যাবে তখন কি হবে, এটা কমায় ওইভাবে প্রাইসটা কি করতে হবে, মাইনাসটা বা রেভিনিউটা ম্যানেজমেন্ট করতে হবে। সবাইকে আমরা ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আপনি যদি শীতকালে যখন বাচ্চাদের স্কুল টিস্কুল সবকিছু বন্ধ থাকে, কক্সবাজার এবং কক্সবাজারে বেড়াতে যান, হোটেলের যে প্রাইস থাকবে, বা সাপ্তাহিক বা ধরেন আপনার ঈদের ছুটিতে হোটেলের যে প্রাইস থাকে, ধরেন ছেলেপেলের স্কুল খোলা, অফিস খোলা, প্রচন্ড গরম, তখন দেখবেন আপনার কি সেম প্রাইস থাকে হোটেল রুমের? তখন কি প্রাইস সেম থাকে ভাই? না। জি না। আপনি আরেকটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনি যখন সিনেপ্লেক্সে যান শনিবার বা শুক্রবারে, আর যদি আপনি বুধবার বৃহস্পতিবারে যান, ভিড় কি সেম সেম পরিমাণ ভিড় থাকে ভাই? জি না, না। শুক্রবারে বেশি থাকবে। ইভেন আপনাকে আমি বলি, ওই যে আপনার একটা মুভি, আমি নামটা মনেই আসতেছে না, খুবই ভালো একটা মুভিটা, তো আমার আমার কাজিন ও মনে করেন প্রায় 20-25 বছর ধরে সে আপনার ইয়াতে থাকে, মিডল ইস্টে থাকে। তো সে আসছে, আসার পর আপনার ধরেন আপনার তাকে নিয়ে বসুন্ধরা সিটিতে গেলাম তাকে শপিং করে দেওয়ার জন্য। এটা হচ্ছে আমি 2018 সালে কথা বলতেছি, এই কারণে ছবিটার নামটা আমি আসলে মনে করতে পারতেছিলাম না। কিন্তু ওটা একটা মানে হলিউড মুভি এবং খুবই অ্যাকশন মুভি, এবং ওটা খুবই মনে করেন সুপার ডুপার হিট হয়েছিল। তো আপনার শনিবারে সিট পাই না, তো কোনো একটা কারণে যাওয়ার আগে বুধবারে তাকে নিয়ে আবার গেলাম বসুন্ধরা সিটিতে। তখন একবার উকি মেরে দেখলাম যে দেখি সিট টিট পাওয়া যায় কিনা। তো গিয়ে দেখি সিট তো ফাঁকায়, একটা কিনলে আরেকটা টিকিট ফ্রি। এবং বিশ্বাস করবেন ভিতরে ঢুকে দেখি আমরা দুই ভাই, আর মনে করো ওই যে আপনার যে তেজগাঁতে হলিক্রস একটা স্কুল এন্ড কলেজ আছে না, আপনার ওইখান হুম। থেকে স্কুলের আমার মনে হয় আপনার প্রায় মনে হয় 10-15টা মেয়ে মনে হয় ছিল পিছন দিকে, আর আমরা দুইজন সামনের দিকে, মানে পুরাটাই ফাঁকা একেবারে। তো তাহলে এই যে তার মানে কি, তারা চিন্তা করছে যেহেতু এখন অফিস, অবশ্যই কি লোকজন স্কুল খোলা, লোকজন কম হবে, এই কারণে তারা মানুষকে ইনডিউস করার জন্য তারা কি করছে, একটা টিকিট কিনলে আরেকটা টিকিট ফ্রি দিছে। কিন্তু শুক্র শনিবার কি এই কাজ করবে ভাই? ঈদের সময় কি এই কাজ করবে? জি না। তো এরপর দেখেন আপনার ডিমান্ড হ্যাজ এ সিজনাল অ্যান্ড আদার পিকস, ফর এক্সাম্পল ইউকে বা ইউরোপে সবচেয়ে বেশি ডিমান্ড বেশি থাকে কখন ভাই, কোন মাসে প্রোডাক্ট সেল সবচেয়ে বেশি হবে বলুন তো? ক্রিসমাসের টাইম। ক্রিসমাস, অথবা কি আমরা বলি হ্যাপি নিউ ইয়ার, কখন সেটা? ডিসেম্বর জানুয়ারি, সাধারণত ডিসেম্বর মাস। তো তখন কি হয়, আপনি দেখবেন অ্যামাজন ডিসেম্বর মাসে তাদের এত বেশি ডিমান্ড থাকে, তারা ডেলিভারি দিয়ে অনেক সময় ফেল করে। তখন তারা কি করছে, এই ডিমান্ডটাকে তারা একটু তাদের যে লোডটাকে কমিয়ে আনার জন্য তারা কি বললো, কেউ যদি অক্টোবর নভেম্বর মাসে তাদের কাছ থেকে প্রোডাক্ট কেনে তাহলে কি হবে, ডেলিভারি চার্জ ফ্রি। আর ডিসেম্বরে যদি কেউ প্রোডাক্ট কিনতে পারে, কিন্তু তাকে ডেলিভারি চার্জের সাথে সার্চ চার্জ দিতে হবে 10% বেশি। তো ফলাফলটা কি হয়েছে, যারা ডিসেম্বর মাসে কিনে তারা চিন্তা করলো ডিসেম্বর মাসে যদি আমি প্রোডাক্ট কিনি তাহলে আমাকে তো ডেলিভারি চার্জ দিতেই হবে, পাশাপাশি 10% সার্চ চার্জ দিতে হবে। তার চেয়ে ভালো আমি নভেম্বর মাসে বা অক্টোবর মাসে যদি কিনি, তাহলে কি হবে, আমার ডেলিভারি চার্জও লাগবে না, সার্চ চার্জও লাগবে না, তাহলে আমার প্রোডাক্টের প্রাইসটা কি কমে যাবে। তখন কি জি। হচ্ছে, অনেক কাস্টমার কি করলো, ডিসেম্বরের প্রোডাক্টটা তারা অক্টোবর নভেম্বরে কিনে ফেলতেছে।
তাহলে কি আপনি বুঝতে পারছেন তারা কিভাবে রেভিনিউ ম্যানেজমেন্ট বা কিভাবে ডিমান্ড ম্যানেজমেন্টটা করছে? জি sir. স্যার। যেমন আমি আমার মাকে দেখছি সারা জীবন, উনি রোজার মাসের বাজার সারা জীবন আমি দেখছি উনি 2 মাস আগে করে। কেন 2 মাস আগে করে? ওই যে মিরপুর 11 নম্বর নান্নু মার্কেটের ওই সাইডে একটা মনে হয় পাইকারি বাজার আছে, আমি যতটুকু জানি। তো উনি ওইখানে গিয়ে 2 মাস আগে সারা জীবন দেখছি উনি বাজার, কারো কি মিরপুর 11 নম্বরে বাসা বাসা আছে ভাই? ওই নান্নু মার্কেটে ওই ওই পিছনের দিকে একটা আপনার একটা পাইকারি বাজার আছে, আমি জানি না আপনারা চিনেন কিনা। তো ওইখানে উনি 2 মাস আগে করে ফেলতেন, এবং করে ফেলার পর আমি যেটা দেখছি, এবং সবসময় ওনার সাথে বেশিরভাগ সময় 90% টাইম আমি যেতাম সবসময়, যেহেতু আমার বাবা ব্যাংকার ছিল, তার পক্ষে মানে 9টা থেকে 10টা পর্যন্ত তার পক্ষে অফিস করতে হতো। তো দেখতাম যে উনি যে প্রাইসটা কিনতো, যে অলমোস্ট 40% তার টাকা সেভ হয়ে যেত, এবং প্রোডাক্টের মানও তখন কি পাওয়া যায়, ভালো পাওয়া যায়। তাহলে এখন এই যে জিনিসটা এটা কেন করতো, কারণ কি তখন প্রাইসটা কম। তাহলে এটাকে কি বলা হচ্ছে? রেভিনিউ ম্যানেজমেন্ট। সবাইকে আমরা ক্লিয়ার? Yes, জি sir. স্যার। এরপর দেখেন দ্য প্রোডাক্ট ইজ সোল্ড বোথ ইন বাল্ক অ্যান্ড স্পট মার্কেট। ভাই আপনি যদি একটা দোকানে গিয়ে মনে করেন আপনি 100 বস্তা চাল কিনেন, আরেকজন 1 বস্তা চাল কিনেন, সেম প্রোডাক্ট সেম মালিক, দুইটার প্রাইস কি সেম হবে ভাই? জি না। আপনি 100 বস্তা চাল কিনলে যে টাকা দিতে হবে, দেখা গেল উনি নিজের থেকে বলবে ভাই বস্তায় প্রতি আপনি 50 টাকা কম দিয়েন। আরেকজন যদি 1 বস্তা কিনে তাকে কি 50 টাকা কম নিবে ভাই? জি না। যেমন আমি আপনাকে বলি, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, তা আমাদের কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টে প্রেজেন্টেশন বাধ্যতামূলক। ইভেন আমাদের ম্যাথমেটিক্স কোর্সও আমাদের কিন্তু প্রেজেন্টেশন করতে হতো, এবং আমাদের প্রেজেন্টেশন হতো কি একটানা 5 দিন 5টা সাবজেক্টে 5টা প্রেজেন্টেশন। এবং প্রেজেন্টেশন হতো কি সকালে শুরু হতো, একেবারে সন্ধ্যাবেলা শেষ হতো। এবং আমাদের টিচার থাকতো, ডিন থাকতো, চেয়ারম্যান থাকতো, এবং একজন এক্সটার্নাল থাকতো, এবং এই 4জন মিলে বেস্ট প্রেজেন্টার, বেস্ট গ্রুপ, এদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হতো, এবং দুপুরবেলা খাওয়া দাওয়া হতো। ডিপার্টমেন্ট থেকে একটা ফান্ড ছিল, পাশাপাশি আমরাও একটা করে টাকা দিতাম, দিয়ে কি করতাম, আমরা পুরান ঢাকার নান্না মিয়ার বিরিয়ানি নিয়ে আসতাম, অনেক সময় সফট ডিশ নিয়ে আসতাম, অনেক সময় তেহেরি নিয়ে আসতাম। তো যখনই আপনার তখন আমাদের সময় এই যে তেহেরি, এগুলোর দাম ছিল 12 টাকা 13 টাকা করে প্যাকেট। সে এটা 2002 সালের কথা বলতেছি। তো যখন আমরা গেলাম, গিয়ে বললাম ভাই আমাদের টানা 5 দিন 5টা প্রেজেন্টেশন, আমরা 200 250 করে লাগবে, যেহেতু স্টাফ আছে টিচাররা আছে, 250 প্যাকেট করে 5 দিনে আমাদের কতটুকু 1250 প্যাকেট বিরিয়ানি এবং সফট ড্রিঙ্কস লাগবে। সাথে সাথে এটা শোনার পর উনি আমাদেরকে চেয়ার টেনে বসতে দিল, এবং আমাদেরকে কি করলো, আমাদের দুই ক্লাসের 2জন ক্যাপ্টেন, তা আমাদের 2জনকে ওনারা বললো আগে আপনারা খেয়ে দেখেন কেমন লাগে। তো নান্না মিয়ার বিরিয়ানি খাইতে তো ভালোই লাগবে, এটা খারাপ লাগবে কেন? এরপর উনি যে টাকাটা হলো ওটার উপরে উনি কি করলো, এই যে 14 টাকা বললাম, এবং আপনার সফট ড্রিঙ্ক সহ এটা 20 টাকা হওয়ার কথা, কিন্তু উনি টোটাল প্যাকেজের প্রাইস রাখলো আমাদের কাছ থেকে মাত্র 15 টাকা 16 টাকা করে। এবং শুধু তাই না, প্রতিদিনের বিরিয়ানি দুপুরবেলা উনি নিজের খরচে লোক দিয়ে, রিক্সা ভাড়া দিয়ে আমাদের ইউনিভার্সিটিতে পৌঁছায় দিয়ে গেছে। তো আপনি যদি 1 প্যাকেট কিনতেন ভাই, আপনি কি বলতো ভাই 1 প্যাকেট বিরিয়ানি খাইতে এসেছেন, আগে 1 প্যাকেট খাইয়ে দেখেন কেমন লাগে? জি না। বা আপনার বাসায় কোথায়, বাসায় 1 প্যাকেট বিরিয়ানি পৌঁছাই দিয়ে আসি। জি। তাহলে এটা ডিফারেন্সটা কেন? কারণ আপনি বাল্ক পারচেস করছেন অনেক জি। বেশি। আর স্পট মার্কেট মানে কি, আপনি যখন খুচরা কিনবেন তখন কিন্তু হিসাব নিকাশটা আলাদা। সবাইকে আমরা ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। জি এরপর দেখেন ডিফারেন্সিয়াল প্রাইসিং ইনক্রিজেস টোটাল প্রফিটস ফর এ ফার্ম। Two fundamental issues must be handled in practice. Number one, how can the firm differentiate between the two segment structure, its pricing, to make one segment pay more than other, and how can the firm control demand? দেখেন এখানে বলা হচ্ছে আপনি ডিফারেন্সিয়াল প্রাইসিং করবেন, এটা ঠিক আছে, কিন্তু এখন ভাই আপনি আমাকেও খেতে দিছেন এক, মানে মনে করেন আপনি আমাকেও খেতে দিলেন 1 প্লেট ভাত 1 পিস গরুর মাংস, আরেকজনকে দিলেন 1 প্লেট ভাত 1 পিস গরুর মাংস। এখন ওনারে বললেন আপনি দিবেন 1000 টাকা, আমি দিব 100 টাকা। তা আমি তো 100 টাকা দিয়ে খুশি, কিন্তু যিনি 1000 টাকা দিবে উনি কি মানবে এটা? কি জি মানবে? না। মানবে না। তার মানে আপনাকে কি করতে হবে, উনি যে 1000 টাকা দিবে এটা তো বুঝাইতে হবে কেন ওনারটা 1000 টাকা, কি বুঝাইতে হবে না? জি স্যার। আপনি হোটেল আল সালাদিয়া, মনে করেন যে কোনো একটা হোটেল আল সালাদিয়া বা মহল্লার একটা হোটেলে আপনি ধরেন আপনার দোকানে গিয়ে মনে করেন লাল শাক খাবেন, বড় জোর ওই লাল শাকের দাম হবে কত, 50 টাকা প্লেট। আর আপনি যদি হোটেল সেরাটনে যে যদি লাল লাল শাক খান, বা কন্টিনেন্টাল বা রেডিসন ব্লু, 50 টাকা হবে? না তাহলে ওইটাও তো লাল শাক, নাকি ওটা স্বর্ণ স্বর্ণ দিয়ে বানাইছে? তো সেম জিনিস এক জায়গায় 5000 টাকা, আরেক জায়গায় 50 টাকা, কারণটা কি? কারণ কি ওরা আপনাকে সেই ভ্যালুটা দিচ্ছে, সে সার্ভিসটা দিচ্ছে। ইউ আর কনভিন্স? আপনি স্টেডিয়ামে বসে খেলা দেখতেছেন,
আপনার বন্ধুও খেলা দেখতেছে, আপনার বন্ধু বলে দোস্ত টিকিট কিনছি, খেলা দেখতেছি গ্র্যান্ড স্ট্যান্ডে, কত টাকা টিকিটের দাম? 5,000 টাকা। আর আপনি বলেন দোস্ত ঠিক তোর বরাবর উল্টা দিকে আমি বসে আছি কোথায়, গ্যালারিতে, টিকিটের দাম কত? 50 টাকা। পার্থক্য কি? মাত্র দুইটা শূন্য, 5,000 আর 50। কি ভাই ঠিক বলছি না? জি তো এখন ওই দুইজনে তো খেলা দেখে সেম। কি যিনি 5,000 টাকা দিছে উনি কি দেখে যে মনে করেন প্লেয়ার মারছে 4, উনি কি দেখতেছে এটা 8? উনি তো 4ই দেখে নাকি? জি নাকি টাকা বেশি দিছে দেখে একটু রান বেশি দেখবে, বেশি দেখতে পারবে? জি না দুইজনে তো সেম দেখতেছে। তাহলে জি পার্থক্যটা কি? উনি যখন বসছে গ্র্যান্ড স্ট্যান্ডে, ওনার সামনে কোনো ফেন্স নেই, কোনো তার কাটা নেই, একদম প্লেয়াররা যাইতেছে আইতেছে সব চোখের সামনে দেখতেছে, এবং কি এনভায়রনমেন্টটা অন্যরকম সুন্দর। আর যিনি ক্লাব হাউসে বসছে, সরি গ্যালারিতে বসছে, মাথার উপর ছাদ দেয়, রোদ হইলে রোদ্রে, বৃষ্টি রোদ্রে ঘামে ভিজে, বৃষ্টি হলে পানিতে ভিজে, ওয়াশরুমে একবার গেলে দ্বিতীয়বার আর জীবন যাইতে ইচ্ছা করবো না। তাহলে এখন এটা কি? এটা হচ্ছে কি আপনার ওই গ্যালারি এনভায়রনমেন্ট। তো এখন এই যে ডিফারেন্ট, আপনি যখন বিজনেস ক্লাসে যাবেন আপনি দেখবেন রিল্যাক্স ভাবে গেছেন, একদম শুয়ে যেতে পারবেন, সিট শোয়াই দেওয়ার ব্যবস্থা আছে। আর আপনি যখন ইকোনমি ক্লাসে যাবেন দেখবেন, যদি আপনার পাশে যদি আপনি দুর্ভাগ্যবান হন, পাশে যদি একজন মোটামুটি একজন মানে সুঠামদের স্বাস্থ্যবান লোক বসে, দেখবেন পুরো জার্নিটা আপনার মাটি হয়ে গেছে। দেখবেন তার মানে গায়ের গরমে, এবং দেখবেন তার যে শারীরিক একটা প্রেসারে, দেখবেন আপনার পুরো জার্নিটা কেমন একটা বিরক্তকর লাগতেছে। তো এখন এটা কি? এটা হচ্ছে কি ইকোনমি ক্লাস। তো এখন এই যে ডিফারেন্ট সেগমেন্ট, এটা আপনার তো পার্থক্য বুঝাইতে হবে যে কেন প্রাইসটা ডিফারেন্ট। এরপর দেখেন ফার্ম কন্ট্রোল ডিমান্ড। এখন কন্ট্রোল ডিমান্ডটা কি? যেমন ধরেন আপনি যখন দেখলেন পহেলা বৈশাখের জামা কাপড় আপনি নিয়ে আসছেন কখন, 12 তারিখ, আপনার 13 তারিখ, আপনি ধরেন 10 তারিখ, 11 তারিখ, তখন যেহেতু ডিমান্ড আছে প্রাইসটা আপনি বেশি রাখতে হবে। আবার যখন আপনি দেখছেন এটা কি 13 তারিখ, যদি আজকে বিক্রি করতে না পারেন, 14 তারিখের পর এই প্রোডাক্টটা কেউ কিনবে ভাই? পয়লা বৈশাখের শাড়ি জি না বা পয়লা বৈশাখের পাজামা কিনবে, তার মানে কি আপনাকে ওই দিন প্রাইস কমাই দিয়ে হলো যা আছে সব সেল করতে হবে। তাহলে এইভাবেই কি করতে হবে? আপনাকে ডিমান্ডটাকে কন্ট্রোল করতে হবে। আপনি এই শাক সকালবেলা মুঠা বিক্রি করছেন, লাল শাক কত? আপনি ধরেন 20 টাকা 30 টাকা মুঠা। এখন রাত্রেবেলা যদি বিক্রি করতে না পারেন, এই শাক তো পচে যাবে। তাহলে আপনাকে যদি 10 টাকাও পান, ওই 30 টাকার শাক তাও কিন্তু বিক্রি করতে হবে। জি তাহলে এইভাবেই কিন্তু আপনাকে ডিমান্ড ম্যানেজমেন্টটা করতে হবে, এবং রেভিনিউ এবং প্রাইস ম্যানেজমেন্টটা করতে হবে। এরপর দেখেন আপনার মানুষের একটা ধারণা যে ভাই প্রাইস কমাইলে বা বাড়াইলে মনে হয় রেভিনিউ বেশি হয়। আপনি দেখেন এই প্রোডাক্টের প্রাইস যখন $2.5, ডিমান্ড কত? 5,000 5,000। তাহলে এখন রেভিনিউ কত? 5 × 2.5, দেখেন $12,500। জি এরপর দেখেন আপনার প্রাইস যখন $2, তখন ডিমান্ড বেড়ে কত হয়েছে ভাই? 6,000 তাহলে কত হইলো? $2 আপনার রেভিনিউ কত? 12,000। জি এরপর যখন প্রাইস বাড়াই আপনি $3.5 করলেন, ডিমান্ড কমে কত হয়েছে? 3,000। 3,000 এবং 3 × 3.5 কত হইলো? $10,500। 10,500 তাহলে এখন আপনি আমাকে বলেন, $2 যখন হইলো আপনার রেভিনিউ 12,000, যখন $2.5 করলেন 12,500, আবার যখন $3.5 করলেন 10,500, তাহলে কোনটা বেশি ভালো? দুই, $2.5 আড়াই না 3.5? আড়াই আড়াই তার ডলার মানে সবচেয়ে ভালো তার মানে কি প্রাইস বাড়াইলে রেভিনিউ বেশি হয়, এটা কি ঠিক? জি আর প্রাইস কমাইলে ঠিক রেভিনিউ বেশি হয়, এটাও কি ঠিক? জি তার না মানে প্রাইসটা কি হইতে হবে? রিজনেবল। রিজন এম আই ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি? জি স্যার এরপর দেখেন আপনার এখানে কি বলা হচ্ছে, যদি খেয়াল করে দেখবেন আপনাদের এখানে বলা হচ্ছে, দেখেন বলা হচ্ছে অ্যালোকেটিং ক্যাপাসিটি টু এ সেগমেন্ট আন্ডার আনসার্টেনটি। তো এখন দেখেন এখানে বলা হচ্ছে, দেখেন ইফেক্টিভ ইউজ অফ রেভিনিউ ম্যানেজমেন্ট ইনক্রিজ ফার্ম প্রফিটস অ্যান্ড ইমপ্রুভস সার্ভিসেস ফর দ্য মোর ভ্যালুয়েবল কাস্টমার সেগমেন্ট। এটা সত্য কথা। আপনি যে সেগমেন্টে প্রাইস বেশি রাখবেন, আপনাকে কিন্তু সেখানে ইমপ্রুভ সার্ভিস দিতে হবে, এবং ইমপ্রুভ সার্ভিস যদি না দেন তারা আপনার কাছে আর আসবে না, আর যদি না আসে আপনার প্রফিটও কিন্তু হবে না। আপনি জাস্ট সিম্পলি একটা কথা বলেন ভাই, আপনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে গেলে আপনি যে সার্ভিস পাবেন এবং যে টাকা খরচ করতে হয়, স্কোয়ার, অ্যাপোলো, এভার কেয়ার বা স্কোয়ার, এভার কেয়ার বা ইউনাইটেড বা ওই 3টা হসপিটালে গেলেও কি আপনার সেম সার্ভিস এবং সেম প্রাইস দিতে হয় ভাই? জি না তাহলে ঠিক পার্থক্যটা কোথায়? সার্ভিসেস। জি তো এখন আপনি যখনই আপনি দেখবেন যে আমার এই যে স্কোয়ারে যখন যাব, ঢুকলেই মনে হয় যেন, ইউনাইটেডে ঢুকলেই মনে হয় যেন একটা মনে হয় আমি মানে 5 স্টার একটা হোটেলে আসছি, কি ওটা ফিলিং আসে না ভাই? জি ইউনাইটেড হসপিটাল একটা লেকের পারে সুন্দর করে, কি সুন্দর একটা এনভায়রনমেন্ট।
আর ঢাকা মেডিকেলে যদি আপনি যান দেখবেন আপনার আপনার খরচ খুবই কম। দেখবেন দুপুরবেলা খাওয়ার সময় দেখবেন আশেপাশে তেলাপোকা দৌড়াইতেছে। আপনার অনেক সময় দেখবেন আপনার আপনার অনেক কিছু খাবারে পাওয়া যাচ্ছে। এখানে সেখানে ময়লা পড়ে আছে, কি দেখছেন না ভাই? কি আমি জি কি ভুল স্যার। বলতেছি? জি না তো স্যার। তার মানে কি সার্ভিসটা কম কিন্তু এখানে। ওকে। আবার দেখেন এখানে বলা হচ্ছে ক্রিয়েট ডিফারেন্ট ভার্সনস অফ এ প্রোডাক্ট টার্গেটেড এট ডিফারেন্ট সেগমেন্টস। এখন আপনি আমাকে বলেন ডিফারেন্ট ভার্সনস অফ এ প্রোডাক্ট টার্গেটেড ডিফারেন্ট সেগমেন্ট, হোয়াট ডাজ ইট মিন? আপনি যদি বলেন আইফোনের কথা, ভাই আইফোন কি আছে? 17 Pro Max আছে, কি আছে না? জি এখন প্রো ম্যাক্স এর যেটার মেমোরি 1 TB আর যেটার মেমোরি 64 মেগাবাইট, তো মানে একটা হচ্ছে 1 TB, একটা হচ্ছে ধরেন 128 বা 256 বা 512 বা 64, সবকটার প্রাইস কি সেম? জি না, ডিফারেন্ট হবে। আবার ধরেন 17 Pro আর প্রো ম্যাক্স, দুটার কি প্রাইস সেম? জি না, না ডিফারেন্ট। আবার শুধু 17 প্রাইস কি সেম? না। না কম। আবার 17-এর ভিতরে একটা ইকোনমিক ভার্সন আছে না, E17E, দেখবেন ছোট করে লেখা। তো এখন এই যে ডিফারেন্ট ভার্সনস, ডিফারেন্ট সেগমেন্ট, ডিফারেন্ট প্রাইসিং। আরো ভেঙে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় হলে কোনোদিন ভাই আপনাদের গিয়েছিলেন কোনোদিন? জি স্যার। জি জি ঢাকা বিশ্ববিদ্যালয় হলের অপোজিটে যে দোকানগুলো আছে সেখানে দেখবেন শ্যাম্পু বিক্রি করে। কেউ যদি যায় বলেন ভাই আমার 1 বোতল শ্যাম্পু দেন, দেখবেন আপনার চেহারার দিকে সে অবাক ভাবে তাকায় আছে। কে? সেই দোকানদার। কারণ কি? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে যে ছাত্ররা বসবাস করে তারা কখনো 1 বোতল শ্যাম্পু কিনে না। তারা যে শ্যাম্পুগুলো কিনে সেটা কি 1 টাকার মিনি প্যাক। কারণটা কি শফিউর রহমান সাহেব বলুন তো দেখি। স্যার, এটা ইজিলি পাওয়া যায় এবং অল্প দাম। না, ওরা এটা তো একটা স্টুডেন্ট, বাজেটটা সবসময় কমই বাজেট থাকে। বাজেট কম। বাজেটও বুঝলাম, সবই বুঝলাম। তো আরেকটা কারণ আপনার যেটা আসল জায়গায় যেতে পারেন না, যেমন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলে আমি ছাত্র, এবং মহসিন হলে আমি হাউস স্টুডেন্ট ছিলাম 2 মেয়াদে। কি বুঝতে পারছেন? এই যে নুরুল হক নুরু, বা তখন একসময় ছাত্রলীগের শোভন ছিল, এরা সবগুলো আমার হলের স্টুডেন্ট ছিল। এবং আমরা ডাকসু ইলেকশনও করেছিলাম তখন। তো এখন যেটা বলতেছি ভাই, আমার হলের এক্সপিরিয়েন্সটা আমি বলি। যেহেতু আমি আমি সপ্তাহে 2 দিন হলে থাকার পক্ষে ছিলাম, কারণ আমার ক্লাস ছিল টানা 2 দিন, সকাল 8টার সময় একটা ক্লাস, আবার রাত্রেবেলাটা শেষ হয়ে যেত 6টা। তো ওই তখন যে পরিমাণ জাম ছিল, 6টা বাজে ওইখান থেকে মিরপুর 12 নম্বরে আসাচ্ছে, রাত্রেবেলা ওইখানে থাইকা মনে করেন একটু লাইব্রেরিতে যে পড়াশোনা করলে বা গ্রুপ স্টাডি করলে আরো ভালো। তো যাই হোক, হলে ছিলাম তো বাসার থেকে মনে করেন মা 1 বোতল শ্যাম্পু দিয়ে দিছে। সারাদিন ক্লাস টাস করবে, একটু গা গোসল ধুইলি, একটু ফ্রেশ হইলি। তো দেখলাম ওই যে শ্যাম্পুটা নিলাম, প্রথম দিন ব্যবহার করতে পারছি, এরপর দিকে আর শ্যাম্পুর কোনো খুঁজেই পাই না। কে বুঝতে পারছেন? সবাই এটাকে মানে ওই সম্প্রদানকারকে সরকারি সম্পত্তি মনে করে ব্যবহার করা শুরু করছে। এখন সবাই তো আপনার বড় ভাই, সবাই আপনার ছোট ভাই, সবাই আপনার বন্ধু। কাউকে কি নিষেধ করা যায় শ্যাম্পু ইউজ করবি না? শ্যাম্পু ইউজ করলে তো কিন্তু হাত কেটে ফেলুন, এ কথা বলা যায়? জি না। তো দ্যাটস ওয়াই সবাই কি করে, ওই 1 টাকার মিনি প্যাক শ্যাম্পু কিনে নিবি, নে ওই 1 টাকার জিনিসটি, আমার ওই 500 টাকার জিনিস ধরার দরকার নেই। এবং হ্যাঁ, অবশ্যই এটা ইকোনমিক্যালি রিজনেবল এবং অ্যাফোর্ডেবল, এটাও একটা কারণ। তো এখন এই যে একটা শ্যাম্পু দেখেন, আপনার 1 টাকার মিনি প্যাক আছে, 2 টাকার আছে, 6 টাকার আছে, আপনার এই যে মিডিয়াম সাইজ আছে, স্মল সাইজ আছে, বিগ সাইজ আছে, ফ্যামিলি সাইজ আছে, কি আছে না? জি স্যার। তো এই যে ডিফারেন্ট ভার্সনস, এটা কি ডিফারেন্ট সেগমেন্ট, ডিফারেন্ট ডিমান্ড আছে। কখনো গ্রামে দেখেছেন কি ভাই, আপনি একজন রাখাল, একজন কৃষক, সে একটা গরুকে গোসল করাচ্ছে, কখনো দেখেছেন এই দৃশ্য? জি স্যার। জি তো যখন তাকে গোসল করায় গরুটাকে, সে দেখবেন সে গোসল করার সময় আপনার ওইটাকে একটু আপনার ভালো মতো পরিষ্কার করে গোসল করাচ্ছে না? জি জি সেই সেই জিনিসটা কি কি দিয়ে পরিষ্কার করে বলুন তো ভাইরা? খড় ওই যে দিয়ে খ্যার নাকি? আছে না, ওই যে আপনার খ্যার। যখন ধানের খ্যার, এই জি জি খ্যারটা জি দেখবেন নিয়ে সে ভালো মতো গায়ে ঘষতেছে গরুর গায়ে। এরপর আরো ইন্টারেস্টিং, আপনি খেয়াল করে দেখবেন, আমি আবারও বলছি খেয়াল করে দেখবেন, মাঝে মধ্যে না বেশিরভাগ সময় ওইটা দিয়ে আবার সে নিজেই গোসল করার সময় নিজের গায়ে ঘষতেছে। জি স্যার, হয় এরকম। এবং ওইখানে আপনি যদি ওই আপনার ওই গ্রামগুলোতে যদি আপনি যান, যদি গিয়ে দেখেন যে সাবানটা পাওয়া যায়, দেখবেন সব মিনি সোপ, লাক্স মিনি সোপ। আগে এটা ছিল 6 টাকা, এখন মানে 10 টাকা, ছোট্ট সাইজ। জি তার কারণটা কি ভাই? বিকজ দে হ্যাভ ইকোনমিক্যালি চ্যালেঞ্জড, কারণ তাদের ফাইন্যান্সিয়াল অতটা স্ট্রং না, তারা এত বড় একটা সাবান কিনবে।
কি আমার কথা কি বুঝতে পারছেন ভাইরা সবাই? জি জি স্যার। আপনি গ্রামে গিয়ে দেখেন, এই যে আপনার বাংলাদেশে দেখবেন ঢাকা শহরে প্যাকেট আটা ময়দা সুজি পাওয়া যায়, কি পাওয়া যায় না? জি জি আপনি ধরেন 2 কেজির একটা তীরের আপনার প্যাকেট আটা কিনছেন, তীর কোম্পানি, ওইটা দিয়ে আপনার এই 2 কেজির টাকা দিয়ে আপনার খোলা আটা পাওয়া যাবে 5 কেজি, কি পাওয়া যাবে না? জি। তো গ্রামের ওই কৃষক সে কোনটা কিনবে, ওই 2 কেজির প্যাকেট আটা কিনবে নাকি 5 কেজির খোলা আটা কিনবে, কোনটা কিনবে ভাই? 5 কেজিরটা কিনবে। তাহলে দেখেন এই যে ডিফারেন্ট প্রোডাক্ট হ্যাভ ডিফারেন্ট ভার্সনস, ডিফারেন্ট সেগমেন্ট অফ কাস্টমার অ্যাজ ওয়েল। কি আমি কি বুঝতে পারছি? জি তা আপনি যদি মনে করেন এখন শহরে খোলা আটা বিক্রি করবেন আর গ্রামে বিক্রি করবেন কোনটা, ওই যে আপনার প্যাকেট আটা, তাহলে কি হবে? জি না। আপনাকে কাস্টমার বুঝতে হবে, আপনাকে সেগমেন্ট বুঝতে হবে। তো এখন দেখেন ট্যাকটিক্স ফর মাল্টিপল কাস্টমার সেগমেন্ট প্রাইসড বেসড অন দ্য ভ্যালু অ্যাসেন্ট বাই ইচ সেগমেন্ট। আমি এই কথাটাই বলছি, ইকোনমি অর বিজনেস ক্লাস, এসি অর নন এসি। এখন যে ইকোনমি ক্লাসে যাবে তার জন্য প্রাইসিংটা কি হবে, একরকম হবে। বিজনেস ক্লাসে গেলে তার প্রাইসিংটা একরকম হবে। আপনি যদি এসি সিটে করে যান প্রাইস একরকম হবে। নন এসি আপনি যদি ট্রেনে যান, এসি কম্পার্টমেন্টের প্রাইসটা একরকম, আর নন এসি কি আরেক রকম না ভাই? জি ভিন্ন। এবং দেখেন ইউজ ডিফারেন্ট প্রাইসেস ফর ইচ সেগমেন্ট, বিভিন্ন সেগমেন্টের জন্য প্রাইসটা কি হবে, ডিফারেন্ট হবে। জি এবং ফোরকাস্ট এট দ্য সেগমেন্ট লেভেল। আপনি বলেন তো ভাই, একটা বিমানে ইকোনমি ক্লাসের টিকিট থাকে কত পার্সেন্ট আর বিজনেস ক্লাস টিকিট থাকে কত পার্সেন্ট একটা বিমানে? ইকোনমি বেশি থাকে, বিজনেস 70%, কম কত থাকে। পার্সেন্ট? কত পার্সেন্ট আনুমানিক? 70%। নো, এটা 70%, মোস্ট অফ দ্য টাইম, মোস্ট অফ দ্য টাইম এটা থাকে আপনার 80 থেকে 90% আচ্ছা ইকোনমি আচ্ছা। ক্লাস। কি বুঝতে পারছেন ভাইরা? জি জি এবার আমি আপনাকে বলি, আমি এবার যখন আপনার শর্ট ভিজিটে আসলাম আপনার হচ্ছে গালফ এয়ারলাইন্সে করে, তো আমি গালফ এয়ারলাইন্সে করে যখন আমি আমি একটু চিল্লাচিল্লি করলাম ওদের সাথে ম্যানচেস্টার এয়ারপোর্টে গিয়ে। তার কারণটা হচ্ছে হঠাৎ করে তারা ফ্লাইটটা ডিলে করছে প্রায় 2.5 ঘন্টা, 3.25 ঘন্টা। তো যখন দেখলো যে আমি একটু নিয়ম কারণ খুব ভালো মতো জানি এবং আমার ইংলিশ একটু মোটামুটি কম্পারেটিভলি বেটার দেন আদার পিপল হু আর ভিজিটিং ফ্রম ম্যানচেস্টার টু বাংলাদেশ, এবং তারা দেখতেছে দে আই মাইট বি অলসো কমপ্লেন টু দ্য ইন্টারন্যাশনাল এভিয়েশন কোম্পানি অ্যাজ ওয়েল। তো তারা কি করলো, ওই যখন ম্যানচেস্টার থেকে আমরা গালফে গেলাম তখন কিন্তু আপনার ইকোনমি ক্লাসে যেমন সিট মানে লোকজন ছিল, বিজনেস ক্লাসও বেশ ভালোই প্যাসেঞ্জার ছিল, কোনো সিট ফাঁকা ছিল না। যখনই আমি ওই যে আপনার ওই আপনার মিডল ইস্ট মানে বাহরাইন থেকে আমি যখন বাংলাদেশে আসবো, আমারে কি করে দিল হঠাৎ করে, বলে যে স্যার সরি ফর আওয়ার ডিলে, so we are informed from the Manchester Airlines company, so we just upgraded your seat from economy to business class. তো বিজনেস ক্লাসে ঢুকে দেখি আমি একা, তাও কি আমার মাগনা দিছে আপগ্রেড করে। এরপর দেখি যত মুরব্বি মুরব্বি মানে ধরেন হুইল চেয়ারে আসছে, তারপর ধরেন আপনার হচ্ছে ধরেন আপনার লাঠিতে ভোট দিয়ে হাঁটে। তো এরা যদি পিছনে ইকোনমি ক্লাসে বসে, এদেরকে নামাইতে গিয়ে সময় বেশি লাগবে না ভাই? জি। হ্যাঁ তো তখন কি করছে, এদেরকেও ফ্রি কি করছে, আপগ্রেড করে দিয়ে দিছে আপনার ওই যে আমার সাথে বিজনেস ক্লাসে। তো বিজনেস ক্লাসে আমি সিট করলাম, দেখলাম এদিকে ফার্স্টটা এদিকে ফার্স্টটা 10টা, আর পিছে ইকোনমি ক্লাস। আমার যে টিকিট যে ম্যাপ আসছিল, কারণ আপনি দেখবেন সিট যখন চুজ করেন ওই যে বা 24 ঘন্টাকে যখন চেক ইন ওরা ওপেন করে দেয়, তখন কিন্তু গণা যায় যে সিট কটা আছে। তখন দেখলাম টোটাল কিন্তু পিছনে সিট আছে প্রায় 300, আর সামনে বিজনেস ক্লাস কটা, মাত্র 10টা। 10টা। তারপরে এই 10টা সিট আপনার বেশিরভাগ সময়, যেটা আপনার বাহরাইন থেকে ঢাকায় আসে, বেশিরভাগ সময় এটা কি থাকে, আপনার ফাঁকা থাকে কিন্তু। জি কিন্তু ম্যানচেস্টার থেকে যখন বাহরাইন আসে তখন কিন্তু এটা ফুলফিল থাকে কিন্তু। তো এখন তার মানে কি, আপনি দেখেন ওইখানে যদি আপনি কনভার্ট করেন আপনার রেশিওতে, আমার মনে হয় খুব বেশি হইলে আমার মনে হয় অলটুগেদার কত মানে 5 থেকে 6% হবে। তো যাই হোক, এখন দেখেন আমি যেটা বলতে যাচ্ছি, আপনাকে ফোরকাস্ট করতে হবে যে আমার কোন সেগমেন্টে কাস্টমার কেমন। যদি আমার বিজনেস ক্লাসে কাস্টমার বেশি হয়, তাহলে আমাকে সেই পরিমাণ আপনার বিজনেস ক্লাসের সিটের সংখ্যা বাড়াইতে হবে। যদি ইকোনমি ক্লাসে কাস্টমারের সংখ্যা বেশি হয়, তাহলে আমাকে ইকোনমি ক্লাসের সিটের সংখ্যা বাড়াইতে হবে। আমার যদি এসি চাহিদা বেশি হয়, এসি সিটের সংখ্যা বাড়াইতে হবে। নন এসি হলে নন এসি সিটের সংখ্যা বাড়াতে হবে। দিস ইজ দ্য টেকটিক্স ফর মাল্টিপল কাস্টমার সেগমেন্ট। এরপর দেখেন তার মানে কি, আমাদের এখানে একটা মূল বিষয়টা কি, সেটিং ডিফারেন্ট প্রাইসেস ফর ইচ সেগমেন্ট, মানে প্রত্যেকটা সেগমেন্টের জন্য আমাকে ডিফারেন্ট প্রাইস সেগমেন্ট মানে সিট মানে অ্যাসাইন করতে হবে। এখন দেখেন এখানে একটা দুইটা বেসিক অ্যাপ্রোচ বলা হচ্ছে প্যারিশেবল অ্যাসেটস এর ক্ষেত্রে। একটা হচ্ছে ডায়নামিক প্রাইসিং, একটা হচ্ছে ওভারবুক সেলস। ডায়নামিক প্রাইসিং যেমন আমরা ভেজিটেবলস এর এক্সাম্পল আপনাকে দিলাম, সকালবেলা শাকসবজির যে দাম থাকে, বিকালবেলা বা রাত্রেবেলা কি সেম প্রাইস থাকে ভাই? না, না স্যার। ভিন্ন হয়। তার মানে এটা কি,
প্রাইসটা কি তারা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে। জি তাহলে এই যে প্রাইসটা একই দিনে পরিবর্তন করা, এটাকে আমরা কি বলি? ডাইনামিক প্রাইসিং। একটা জ্যাকেট জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে প্রাইস থাকে, এই সেম জ্যাকেট এটা মার্চ এপ্রিল মাসে কি প্রাইসটা কি সেম থাকে ভাই? না, কমে জি যায়। না, কমে তাহলে যায়। এটাকে আমরা কি বললাম? ডাইনামিক প্রাইসিং বলছি। ওভারবুক সেলসটা কি দেখেন? ওভারবুক সেলস অফ অ্যাসেট টু অ্যাকাউন্ট ফর ক্যান্সেলেশন। এখন মনে করেন ভাই আপনারা মনে করেন, যেমন আমরা ওভারবুক সেলসটা একটু দেখি ডাইনামিক প্রাইসিং এর ক্ষেত্রে আছে থাকে। আমরা ওভারবুক সেলসটা এখান থেকে একটু এক্সাম্পল দিয়ে সামনে আগে। যেমন আপনি একটা হোটেলের সিট আছে 100টা সিট, 100টা রুম। এখন 100টা রুম বুকিং দেওয়া হলো। তা এখন কোনো কারণে যদি ভাই লাস্ট মোমেন্টে যদি 10টা লোক, 10টা কাস্টমার তারা যদি বুকিংটা ক্যান্সেল করে, তাহলে 10টা সিট কি আনঅকুপাইড থেকে যাবে না? জি এবং এই যে মনে করেন আগামীকাল শনিবার, আমার হোটেলে আগামীকাল শনিবার 100টা রুম আছে, তা 100টা রুম বুকিং দেওয়া হয়েছে। তো আজকে যদি কেউ বলে ভাই 10টা রুম ক্যান্সেল, তাহলে শনিবারের এই যে 10টা রুম যে ফাঁকা গেল, এটাকে আমি আর জীবনে ফিরে পাবো শনিবারটা? জি না, তার মানে ওই যে দিনটা চলে গেল, এটা কি পেরিশেবল অ্যাসেট, এটা আর কখনো ফিরে পাওয়া যাবে না। তো জি তখন এখানে বলা হচ্ছে ওভারবুক। ওভারবুকটা কি? তো আপনার যদি 100টা সিট থাকে বা আপনার যে পরিমাণ ক্যাপাসিটি আছে, এর থেকে অ্যাটলিস্ট 20% আপনি ওভারবুক নেবেন। এবং ওই যে 20% কাস্টমারকে বলে দিবেন যে ইউ আর সিরিয়াল নাম্বার 1, যদি একজন ক্যান্সেল করে ওয়েটিং লিস্ট থেকে আপনাকে আমরা সুযোগ দিব। তো তখন কি হবে? এই যে 10টা লোক যে ক্যান্সেল করলো শেষ মুহূর্তে, আপনি ওই যে সিরিয়ালি 10 জনকে এখানে অকুপাইড করতে পারবেন। তখন এখানে বলা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? রেভিনিউ ম্যানেজমেন্ট। যে আপনি তো ওভার বুকিং করেন, তাহলে কি হবে? আপনার কিন্তু সেই লসটা কিন্তু হবে না। জি সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার। এই যে দেখেন ডাইনামিক প্রাইসিং এর এক্সাম্পলটা কি? পয়লা বৈশাখ ফ্যাশনেবল প্রোডাক্ট, বা একটু কি বললাম ভেজিটেবল। দেখেন ওভারবুকের এক্সাম্পলটা কি? এই যে হোটেল, কি দেখতে পাচ্ছেন? কি জি দেখতে স্যার। পাচ্ছেন ভাইরা? জি আচ্ছা, এরপর দেখেন এখানে বলা হচ্ছে যে আপনি দেখেন প্রাইসিং এন্ড রেভিনিউ ম্যানেজমেন্ট ফর সিজনাল ডিমান্ড। তো একটু আগে ভাই কি বলছিলাম? সিজনাল পিকস অফ ডিমান্ড আর কমন ইন মেনি সাপ্লাই চেন। ও পিক ডিসকাউন্ট ক্যান শিফট ডিমান্ড ফ্রম পিক টু নন, বলছে কি ফ্রম পিক টু সরি নন পিক পিরিয়ডস, চার্জ হায়ার প্রাইস ডিউরিং পিক পিরিয়ডস অ্যান্ড লোয়ার প্রাইসেস ডিউরিং অফ পিক পিরিয়ড। তার মানে পিক পিরিয়ডের জন্য আমরা দেখেন এটাই কি বলছি ভাই, আপনার শাক সবজি ফ্রেশ থাকে তো ভাই সকালবেলা, এটাই তো স্বাভাবিক। তো তখন যখন পিক পিরিয়ড থাকে, যখন খুব ফ্রেশ থাকে, তখন কি হবে? দামটা বাড়ায় নিতে হবে। জি আবার বিকালবেলা, এটা কি অফ পিক পিরিয়ড। তো বিকালবেলা তো প্রথমত মানুষ তো আর বিকালবেলা শাকসবজি নিয়ে রান্না বান্না করবে না, করবে তো পরের দিনের জন্য। আবার আপনার কাছে রেখে দিল, এটা কি হবে? নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে। আর রেখে দিল, এটাকে প্রিজার্ভ করতে আরেক ঝামেলা। তার সাথে যদি আপনি বিক্রি করে দেন, তাহলে ওই প্রোডাক্টটাকে আপনি সকালের যে ফ্রেশনেস, বিকালে তো সেই ফ্রেশটা নাই, তাহলে আপনি কি করতে হবে? প্রাইসটা কমাই দিতে হবে, লো করে দিতে হবে। জি তাহলে এখন এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা প্রাইসিং এন্ড রেভিনিউ ম্যানেজমেন্ট বলছি। আপনি খেয়াল করে দেখেন, ডিসেম্বর জানুয়ারি মাসে, বা ধরেন 2 ঈদের পরে, বা আপনার আপনার গভর্নমেন্ট হলিডেতে, আপনার সমুদ্রে, আপনার কক্সেস বাজারের হোটেল মোটেল, বা আপনার সিলেট বলেন, রাঙামাটি বলেন, বান্দরবনে বলেন, হোটেল মোটেলের যে ডিমান্ড থাকে, আপনার জুন জুলাই মাসে কি সেম ডিমান্ডটা থাকবে ভাই? জি না, তাহলে তখন কি হবে? যখন আমার অফ পিক পিরিয়ড, প্রাইসটা কমাই দিতে হবে। যখন জি পিক পিরিয়ড, তখন কি করতে হবে? প্রাইসটা বাড়াই দিতে হবে। এইভাবেই কিন্তু জি আমাকে কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। কি আমার কথা কি ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি? জি স্যার। Yes, sir. ক্লিয়ার। তো এখন দেখেন এখানে বলা হচ্ছে, দেখেন এই যে হোয়াট ফ্র্যাকশনস অফ দ্য অ্যাসেটস টু সেল ইন বাল্ক অ্যান্ড হোয়াট ফ্র্যাকশনস অফ দ্য অ্যাসেট টু সেভ ফর দ্য স্পট মার্কেট। যেমন একটু আগে কি বললাম ভাই, আমরা যখন নান্না মিয়া থেকে বিরিয়ানি নিলাম 250 প্যাকেট করে, টানা 5 দিন 250 250 করে 1250 প্যাকেট। এখন মনে করেন নান্না মিয়া প্রতিদিন তার ওখানে বিরিয়ানি সে রান্না করে, ফর এক্সাম্পল আপনি ধরেন প্রায় 2000 প্যাকেট বিরিয়ানি। তো এখন তাকে তো ভাই ডিসাইড করতে হবে যে আমি কত প্যাকেট বিরিয়ানি একেবারে অর্ডার নিব, আর কত প্যাকেট বিরিয়ানি আমি স্পট মানে কি আমার দোকানে বসে বিক্রি করব। এখন যদি সব বিরিয়ানি যদি সে সাপ্লাই দিয়ে দেয়, আর দোকানে যদি কাস্টমার ফিরে যায়, ভবিষ্যতে তো এই কাস্টমাররা নাও আসতে পারে, কি এরকম হতে পারে না? জি স্যার, হতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে? একটা ফ্র্যাকশন ঠিক করতে হবে যে হয় আমি 50% আমি বাল্ক বিক্রি করব, আর 50% কি আমি স্পট মার্কেটে রেখে দিব। কি এরকম একটা আপনার কি এরকম একটা কম্বিনেশন থাকা উচিত যে 25% 75%, 50-50 বা 30-70? কি আমি কি জি বুঝতে স্যার। পারছি? আমি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এখন দেখেন এখানে বলা হচ্ছে ইউজিং প্রাইসিং অ্যান্ড রেভিনিউ ম্যানেজমেন্ট ইন প্র্যাকটিস। ইন প্র্যাকটিসে বলা হচ্ছে এখানে 7টা কথা। নাম্বার 1, ইভালুয়েট ইউর মার্কেট কেয়ারফুলি।
আপনি মার্কেটটা আগে কেয়ারফুলি ইভালুয়েট করেন। যেমন আমি আপনাদেরকে একটু সবসময় আপনারা খেয়াল করে দেখবেন যে আপনি যখন বিদেশ থেকে, মনে করেন আপনি ইউরোপ থেকে আসতেছেন বাংলাদেশে, ট্রানজিট কোথায়? মিডল ইস্টে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, যখনই আপনি বিদেশ থেকে আসতেছেন, আপনি ধরেন মিডল ইস্টে, দেখবেন ওই বিমানটা কিন্তু একটু সাইজে ছোট হয়। আবার যখন মিডল ইস্ট থেকে আপনি যখন আবার বাংলাদেশের দিকে আসতেছে, দেখবেন প্রাইসটা অনেক বেশি। সরি, প্রাইস না, কি বলে, মানে বিমানের সাইজটা, ভলিউমটা একটু বেশি। তার কারণটা কি ভাই? মিডল ইস্টকে কি বলা হয়? বিমানের একটা হাব। তো এখানে কি ফ্লাইটের কোনো অভাব আছে ভাই? কি না, ফ্লাইটের কোনো অভাব আছে মিডল ইস্টে? জি নাই। আপনি ইতিহাদ বলেন, এমিরেটস বলেন, আপনি রিয়াদ এয়ারলাইন্স বলেন, এয়ার দুবাই বলেন, আপনার ওই যে টার্কিশ এয়ারলাইন্স বলেন, কাতার বলেন, গালফ বলেন, সবগুলো কি মিডল ইস্টে হাব না? তো জি স্যার। যখন এখান থেকে আপনি ইউরোপ থেকে মিডল ইস্টের দিকে আসে, তখন কিন্তু আপনার ছোট ছোট বিমানে করে এদেরকে নিয়ে আসা হয়। আর মিডল ইস্টে পৃথিবীর, মানে বলা হয় যে বিভিন্ন দেশ থেকে যে মানুষগুলো যায় কি হিসেবে, শ্রমিক হিসেবে, ওয়ান অফ দ্য আপনার প্রায়োরিটি কান্ট্রি কোনটা? বাংলাদেশ। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে শ্রমিক যায় না? জি তো এরা যখন আবার মিডল ইস্ট থেকে বাংলাদেশে ফ্লাইট দেয়, দেখবেন প্রচুর পরিমাণে শ্রমিক তারা কি করতেছে, ছুটি নিয়ে বাংলাদেশে ফিরতেছে। তো তখন কি হয়, নাম্বার অফ প্যাসেঞ্জারের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যায়। এবং খেয়াল করে দেখবেন এখানে অনেকগুলো ফ্লাইট আসছে, একটা আসছে ইটালি থেকে রোম, একটা আসছে ম্যানচেস্টার ইউকে, একটা লন্ডন ইউকে, একটা বার্মিংহাম ইউকে, একটা মনে করেন ফ্রান্স, একটা হচ্ছে দেখবেন আপনার স্টকহোম সুইডেন। এদের সকল বাংলাদেশিদেরকে আইনে মনে করেন একটা জায়গায় একত্রিত করে করে এবার বিশাল বড় একটা বিমানে উঠায়, কিছু ইউরোপের প্যাসেঞ্জার, কিছু মিডল ইস্টের প্যাসেঞ্জার, এদেরকে একত্রে পাঠায় দেয়। এবং আপনারা খেয়াল করে দেখবেন, আরো একটু অ্যাসিওর করে বলছি, দেখবেন আপনার যখন ইউরোপ থেকে যে ফ্লাইটগুলো আপনার মিডল ইস্টে আসে, সেখানে দেখবেন বিজনেস ক্লাসের প্যাসেঞ্জারের সংখ্যা কম্পারেটিভলি বেশি। কোন কম্পারেটিভলি? আপনি দেখবেন হয়তো বা বিজনেস ক্লাস সিট এখানে হচ্ছে 30টা। আবার যখন মিডল ইস্ট থেকে বাংলাদেশের দিকে যাচ্ছে, দেখবেন ওই ফ্লাইটগুলো আকারে বড়, কিন্তু আপনার বিজনেস ক্লাস সিটের সংখ্যা বড় যে 10টা। কারণ কি, তখন আবার কি ইকোনমি ক্লাসের আমার ডিমান্ড বেশি, কিন্তু বিজনেস ক্লাসের ডিমান্ডটা কিন্তু কম। তাহলে এই যে আমি যে বিষয়টা বললাম, তার মানে কি আপনাকে মার্কেটটাকে কেয়ারফুলি ইভালুয়েট করতে হবে। কি সবাই ক্লিয়ার? আমরা বুঝতে পেরেছি? জি Yes. স্যার। আচ্ছা, এরপর দেখেন কোয়ান্টিফাই দ্য বেনিফিটস অফ রেভিনিউ ম্যানেজমেন্ট। যে একটু আগে কি বললাম ভাই, প্রাইস বাড়াইলে কি বেনিফিট বেশি, রেভিনিউ বেশি হয়? জি না। আপনি $3.5, $2, $2.5, $2 আপনার রেভিনিউ হয়েছে 12,000, $3.5 হয়েছে 10,500, আর $2.5 কত হয়েছে? 12,500। তাহলে 12.5। কোনটা ভালো? দুই, আড়াই আড়াই না ডলারে। 3.5? $2.5। আড়াই তার মানে ডলার। আপনাকে কোয়ান্টিফাই করে দেখতে হবে আসলে কোনটাতে আমার বেনিফিট বেশি। তারপর দেখেন ইমপ্লিমেন্টিং এ ফোরকাস্টিং প্রসেস। আপনাকে ফোরকাস্ট করে দেখতে হবে আমার কি বিজনেস ক্লাস প্যাসেঞ্জারের সংখ্যা বেশি নাকি ইকোনমি ক্লাস, আমার কি এসি প্যাসেঞ্জারের সংখ্যা বেশি নাকি নন এসি, আমার কি ক্লাব হাউসের প্যাসেঞ্জারের সংখ্যা বেশি নাকি গ্র্যান্ড স্ট্যান্ড। কিপ ইট সিম্পল। রেভিনিউ ম্যানেজমেন্টটাকে সিম্পল করবেন। যেমন অনেকে দেখবেন প্রাইস রাখে $2.39, অনেকে দেখবেন প্রাইস রাখে $2.14। তো এই যে 14 পয়সা, 39 পয়সা, ইজ ইট সিম্পল ক্যালকুলেশন? ইজ ইট সিম্পল ক্যালকুলেশন ব্রাদার? জি না। তার মানে কি আপনাকে সিম্পল ক্যালকুলেশন যেতে হবে। আপনার হয় 2.50 বলেন বা 3 বলেন, বা আপনার সাইকোলজিক্যাল প্রাইসিং বলে একটা কথা আছে, যেমন দেখবেন 1 থেকে 99 টাকা, 100 টাকা না, 100 টাকা থেকে 1 টাকা কম, 99 টাকা। আপনি বড়জোর ওইটা করতে পারেন, কিন্তু এত বেশি ফ্র্যাকশন করবেন না যেটা আপনার রেভিনিউ ম্যানেজমেন্টকে আপনাকে ডিফিকাল্ট করে দেয়। তারপর দেখেন নাম্বার 5-এ কি বলছে, ইনভলভ বোথ সেলস এন্ড অপারেশন। ভাই আপনি মালিক ঠিক আছে, কিন্তু আপনি কি কাস্টমারদের সাথে ডিল করেন? ডিল কি করে ভাই? সেলস এন্ড অপারেশনস। তো যখনই আপনি কোনো একটা রেভিনিউ বা প্রাইসিং করবেন, আপনার উচিত যারা সেলসে জব করে, যারা অপারেশনসে জব করে, তাদের সাথে কথা বলে দেখা যে প্রাইসটা বাড়ালে, কত টাকা বাড়ালে কাস্টমার অ্যাফোর্ড করতে পারবে। এরপর থেকে নাম্বার 6-এ বলছে আন্ডারস্ট্যান্ড এন্ড ইনফর্ম দ্য কাস্টমার। আপনি যখন একটা প্রাইসিং ডিসিশন চেঞ্জ করেন, প্রাইসটা বাড়াবেন বা কমাবেন, তখন কিন্তু এটা কাস্টমারকে জানাইতে হবে, কমিউনিকেট করতে হবে কেন প্রাইসটা বাড়াইলেন, কেন প্রাইসটা কমাইলেন, বা নতুন একটা ভার্সন নিয়ে আসছেন, এই ভার্সনটা কি, আগেরটার থেকে এটা পার্থক্যটা কি। তারপর দেখেন কি বলা হচ্ছে, ইন্টিগ্রেট সাপ্লাই প্ল্যানিং উইথ রেভিনিউ ম্যানেজমেন্ট। আপনি যখন রেভিনিউ ম্যানেজমেন্ট করবেন, এটার সাথে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের যে প্ল্যানিংটা কিন্তু ঠিক করতে হবে। এখন আপনি ভাই হঠাৎ করে কি করলেন, ডিসকাউন্ট দিলেন, কাস্টমারের সংখ্যা বাড়াই গেছে, এখন আপনি সার্ভিস দিতে পারতেছেন না, তাহলে কি লাভ হবে? জি না। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে, ভাই আমি তো রেভিনিউটা প্রাইসটা কমাই দিছি যাতে কাস্টমার বেশি পরিমাণে কিনে, কিন্তু আমি প্রোডাক্ট সাপ্লাই দিতে পারতেছি না, তার লাভ কি হলো তাহলে প্রাইসটা কমাইয়া?
বরঞ্চ কাস্টমার বিরক্ত হবে, ধরুন এগুলো একটা ফালতু কোম্পানি, প্রাইস কমায় আমাদেরকে দোকানে নিচে, দোকানে যায় দেখে প্রোডাক্ট নেই, মানে একটা ফাইজলামি শুরু করছে আমাগুলো। কি বলবে না তারা এই কথা? তা আগে আপনি চিন্তা করেন ভাই, প্রাইসটা যে কমাইছেন, ডিমান্ডটা তো বেড়ে গেছে, এখন ওই ডিমান্ড আপনি আপনি মিট করতে পারবেন কিনা, সে ক্যাপাসিটি আপনার আছে কিনা। সবাইকে আমরা ক্লিয়ার, আমরা বুঝতে পেরেছি? Yes, sir. জি স্যার। তো ইজ দেয়ার এনি কনফিউশন অ্যাবাউট টুডেস ক্লাস? আর আগামী ক্লাসটা আমি শুরুই করব ওই যে অ্যাপেলের ওই ভিডিওটা দিয়ে, ওইটা আমি দিয়ে শুরু করলে তখন আপনারা আগামী ক্লাসটা তাহলে বুঝতে পারবেন যে প্রাইসিংটা তারা কিভাবে করে অ্যাপেল কোম্পানি। তো ঠিক আছে ভাইরা, ভালো থাকেন, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে আপনাদের সাথে। Thank you, sir. জি, আসসালামু আলাইকুম। Yes, thank you.